এবং একাত্তর টেলিভিশনের বিশেষ এই আয়োজন নির্বাচনের বাংলাদেশের আমরা সকল খবর দর্শক আমরা গত দুদিন ধরে জানাচ্ছিলাম নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের ভোটের দিন, ভোট গণনা এবং ফলাফল। আজকে বলা যায় শেষ মুহূর্তের খবরাখবর আমরা আসলে আলোচনা করছি। বেশিরভাগ সময়ই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা বিষয় বিশ্লেষকরা আলোচনা করেছেন। তবে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চাই একটু ভিন্ন একজন মানুষকে নিয়ে, নির্বাচনের ভাবনা নিয়ে এবং সামনের যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে সেখানে সেই অঙ্গনের মানুষের চাওয়া পাওয়া এবং প্রত্যাশার জায়গাটি। এবং আছেন আমাদের সাথে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেবী নাজনীন। অসংখ্য ধন্যবাদ এবং যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এই বিশেষ আয়োজনে। এবং অনেকদিন পর আসলে বলা যায় আপনাকে আমরা সামনাসামনি পেলাম, একজন ভক্ত হিসেবেও আসলে আমরা সেটা বলতেই পারি। আপনার দৃষ্টিতে গতকালে যে ভোট হয়ে গেল কেমন হলো? নিজেও নিশ্চয়ই ভোট দিয়েছেন, সেই হিসেব করে প্রথমে একটু জানতে চাই যে ভোটের পুরো পরিবেশ, পুরো প্রক্রিয়াটি আপনার দৃষ্টিতে কেমন ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর একটি নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ। তাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাতে চাই। তার সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। তাই আমি again I want to congratulate him. অবশ্যই আমরা সবাই তাকে অভিনন্দন জানাই, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে তার সামনে নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আসলে, এবং বলা যায় পুরো দেশের দায়ভার তিনি তার নিজ কাঁধে নিয়ে নিয়েছেন। এখন শুধুই তো রাজনৈতিক অঙ্গন নয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল কিছুর দেখভাল আসলে তাকে করতে হবে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় ওনার সামনে একজন দেশের নাগরিক হিসেবে কোন চ্যালেঞ্জটা আপনি দেখতে পান তারেক রহমানকে আসলে সেটি মোকাবেলা করতে হবে দেশ গড়ার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি একটা দেশ গড়ার পিছনে একটি শব্দ দিয়ে বলা যাবে না, এটা তার কাছে একটি চ্যালেঞ্জ। যে সময়ে তিনি এই হাতে পেয়েছেন এবং যেরকম মানুষ তাকে তার এই নেতৃত্বের জন্য বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়ী করেছে, তো সেই জন্য চ্যালেঞ্জটা কিন্তু তার কাছে অনেক বিশাল। মানুষের প্রত্যাশাকে পূরণ করবার জন্য দেশের প্রতিটি ক্ষেত্রেই তাকে ভাবতে হবে। তিনি ভাবছেন এবং তিনি রোড ম্যাপও দিয়েছেন যে কীভাবে তিনি দেশ করবেন, তার ইশতেহারে দিয়েছিলেন। তো হোপফুলি ইউ নো দ্যাট। অবশ্যই তিনি হয়তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, আমরাও সাধারণ মানুষ আসলে সেটাই প্রত্যাশা করি। এর পাশাপাশি আপনার কাছে কি মনে হয় যে নারীদের নিয়ে অনেক ধরনের আলোচনা গত কয়েকদিন ধরে হয়েছে, এবং নির্বাচনের সময় বারবারই আসে নারী নেতৃত্বর জায়গাটি খুবই কম, এবং সেখানে নারীদের এগিয়ে আসার জায়গাটা আমরা আসলেই খুব কম দেখি। তারপরেও এবার 7 জন আমরা দেখতে পেয়েছি যে নির্বাচিত হয়েছেন এবং সরাসরি ভোটে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটি জায়গা সাধারণত। সেই হিসেবে করে এটাকে আপনি কিভাবে দেখছেন, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? ইটস এ পজিটিভ থিংস, ভেরি ভেরি পজিটিভ। মেয়েরা যে এই ভোটটা ফেস করেছে, ইলেকশনটা ফেস করতে হয়েছে, ফেস করে যে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল সময়ের মধ্যে, যেরকম মেয়েদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছিল, হ্যাঁ, তো সেরকম তাদেরকে এত আন্ডারএস্টিমেট করা হচ্ছিল, তাদেরকে এতটাই বিতর্কিত করা হচ্ছিল যে তাদেরকে মানে 2 পা গেলে 4 পা পেছনে চলে যেতে হচ্ছিল। তো সেই ক্ষেত্রে এই ভোটটাকে প্রমাণ করেছে যে নারীরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই, তারা এগিয়ে যাবে, এগিয়ে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছে। প্রতিদ্বন্দ্বীদের সাথে তারা লড়েছে, একদম প্রতিদ্বন্দ্বীদের সাথে তারা লড়েছেন, আমরা সেটাও দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে নারী নেতৃত্বের যে জায়গাটি সেটি আসলে আরো কতটা শক্ত হলো? আমাদের এই নারী নেতৃত্ব যখন সংসদে আরো বাড়লো সংখ্যাটি, আপনার কাছে কি মনে হয়? যে আমার কাছে তো পজিটিভ মনে হয়, কারণ যত বাড়বে তত আরো সুসংগঠিত হবে নারীদের অংশগ্রহণটা।
পুরুষদের পাশাপাশি। কারণ আপনি জানেন যে বাংলাদেশে একটা অনেক বড় নারীদের একটি বড় অংশ বাংলাদেশে অর্থনীতিতে চালিকা শক্তি। তারা পাশাপাশি পুরুষদের পাশাপাশি তারা কাজ করছে, সমপরিমাণ কাজ করছে, সেই পরিমাণ কঠিন কাজগুলোও তারা করছে। আপনি দেখেন গার্মেন্টসগুলো দেখেন, বিভিন্ন অফিস আদালত দেখেন, কলকারখানা দেখেন, যে কোনো জায়গায় দেখেন, ইভেন কি আপনি ঘরেও দেখেন। আপনি একজন মেয়ে হয়ে বাইরে যেমন কাজ করছেন, ঠিক পাশাপাশি আপনার ঘরেও সেভাবে কাজ করতে হচ্ছে। তার মানে কি আপনার অভিজ্ঞতা এবং আপনার শক্তি, আপনার পাওয়ার, যে ওয়েমেন পাওয়ার যেটা, সেটাকে আপনি কিন্তু এবল করতেছেন, সুন্দরভাবে করতে পারতেছেন। তো এই জিনিসটাকে তো মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনে এগোতে হবে। আপনি আমি পাশাপাশি আমরা ভাই বোন যদি পাশাপাশি কাজ করে এগোই, তাহলে কি একটা পজিটিভ রেজাল্ট আসবে না? আসবে তো। কেন শুধু শুধু সময়টাকে নষ্ট করব বিতর্কিত করে? অনেকেই চেষ্টা করেছিলেন নির্বাচনের সময় এই জায়গায় মেয়েদেরকে একটু পিছিয়ে রাখা, নানা ধরনের প্রলোভনের কথা আসলে আমরা শুনেছি যে এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে এরকম। এই জায়গায় গত কয়েক দশকে আমরা দেখেছি এবার নারীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন, মানে সেই জায়গায়। এবং গ্রামের মানুষ, যদি আমরা আসলে বলি, শহরের মানুষের থেকেও গ্রামের মানুষদের আমরা দেখেছি, বিশেষ করে মেয়ে ভোটারদের আমরা দেখেছি সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে। আপনার কাছে কি মনে হয় এটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা কাজের জায়গাটি বাড়ালাম, কিন্তু শিক্ষার যে জায়গাটা বারবার আমরা নিয়ে আলোচনা করি, এখনও তো আসলে দেখা যায় বিভিন্ন গ্রামে বা উপজেলা শহরগুলোতে হয়তো ঠিকই ক্লাস 8 বা ম্যাট্রিক পর্যন্ত বা মানে এসএসসি পর্যন্ত হয়তো পড়াশোনা করলো, তারপরে আসলে বিয়ে দিয়ে দিচ্ছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় নতুন সরকারের সেখানে কি ধরনের কাজ করবার দরকার আপনার কাছে মনে হয়? আবারও আমি আপনাকে মনে করিয়ে দিই যে আপনার তারেক রহমান যে ইশতেহার দিয়েছেন, সেখানে মহিলাদের জন্য কি কি আছে, কি কি করতে পারে তারা, গ্রামে যারা মনে করেন যে এডুকেশনালি অ্যাডভান্স না, তারা কি কি করতে পারে সেগুলো কিন্তু দেওয়া আছে ওখানে। তারা অনেক কাজ করতে পারে, যেটা করছেও এখনো। গ্রামে আপনার দেখবেন কৃষি খাতে কাজ করছে মেয়েরা, আপনার গার্মেন্টসে কাজ করছে মেয়েরা। তো মেয়েরা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু নিয়েছে, কেউ বুঝে কেউ না বুঝে, চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। তো আমি মনে করি নারীর অধিকারটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাদেরকে ক্ষেত্র তৈরি করে দেওয়া দরকার, আরও বেশি পাওয়ারফুল করে দেওয়া দরকার, যাতে পাশাপাশি তারা এগিয়ে যেতে পারে এবং পরবর্তী মেয়েদের জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি এটা ফিল করি। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানতেই চাই আপনার কাছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে আমরা নানাভাবেই দেখি যে সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের রাজনৈতিক প্রভাব থাকে। যখনই যে সরকার থাকুক না কেন, এক ধরনের রাজনৈতিক প্রভাব দিয়ে ম্যানিপুলেশনের একটা চেষ্টা থাকে। এবার আসলে সেই জিনিসটা হবে কি না আপনি কি মনে করেন? নাকি এবার আসলে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার যে ক্ষেত্র সেখানে সে অবদান রাখার একটা ফ্রি জায়গা পাবে? নিশ্চয়ই, নিশ্চয়ই, উই আর অ্যাবসলিউটলি রাইট, পাবে। কারণ আমাদের নেতা ওইভাবে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে, সাংস্কৃতিক অঙ্গনটা কিভাবে চলবে তার একটি রোড ম্যাপও উনি দিয়েছেন। তো আশা করি তার কার্যক্রমগুলো সেভাবে এগিয়ে যাবে সামনের দিনে। সেখানে আপনি কি ধরনের সহযোগিতা করবেন? আমার ক্ষেত্র থেকে যা সহযোগিতা করার দরকার আমি আবার 100% এফর্ট দেব আমার সাংস্কৃতিক অঙ্গনকে রিস্টোর করা। কি করলে পরে রিস্টোর হবে আপনার কাছে? ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা। হ্যাঁ, কি করলে মানে কি, যা হারিয়ে গেছে, যা আমাদের ঐতিহ্য, যা আমাদের আইডেন্টিটি, যা আমাদের একটা দেশের পরিচয় কোথায়? একটা দেশের পরিচয় হচ্ছে তার জাতিকে, সেই জাতিটির পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। তো আপনি তখন আপনার আইডেন্টিটিটাকে তো আপনাকে এমফাসাইজ করতে হবে এবং ক্ল্যারিটি দিয়ে রাখতে হবে যে হ্যাঁ, আপনার আইডেন্টিটি এটা, কালচারে এটাই আপনার আইডেন্টিটি। আপনি কিভাবে খাবেন, কিভাবে চলবেন, কিভাবে কাপড় পরবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে গাইবেন, কিভাবে খেলাধুলা করবেন, কিভাবে লেখা লিখবেন, কিভাবে পড়াশোনা করবেন, আবৃত্তি করবেন, লেকচার দেবেন, কিভাবে আপনি ব্যাংকিং করবেন, কি এভরিথিং ইন অল রেসপেক্ট। তো আমার এই জিনিসগুলোতে যখন আমরা যত্নশীল হব, নিশ্চয়ই আমাদের নেতা সেটা করবেন আর কি। যত্নশীল হলেই এর পজিটিভ রেজাল্ট আসবেই। একই সাথে আমরা দেখি যে সাংস্কৃতিক অঙ্গনে যেই আপনি যেরকম বলছিলেন যে ঐতিহ্যের একটি জায়গা, সেটি দিনে দিনে আসলে ধ্বংস হয়েছে এবং বিলুপ্ত আসলে বলা যায়। এখনকার যদি আমরা জেনজির কথা যেটা আমরা বলি না কেন,
তারা আসলে সেই বিষয়গুলো সম্পর্কে জানে না, তারা একটা মিশ্র সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়ে বড় হচ্ছে। সেই জায়গায় আহ, কি করলে পরে আপনার কাছে মনে হয় যে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব? কারণ হচ্ছে সহজেই তারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে, সেখান থেকে অন্য দেশের সংস্কৃতি তারা খুব দ্রুত অ্যাডপ্ট করছে, কিন্তু নিজের দেশের সংস্কৃতি জানছে না। উদাহরণ হিসেবে ধরেন আপনাকে আমি একটু বলতেই পারি, সেটি হচ্ছে গতকাল আমি নিজেই দেখছিলাম যে আমাদের যে বাউল লোকসঙ্গীত, যেটা তোমার ঘরে বাস করে কয়জনা, সেটি পার্শ্ববর্তী দেশ তাদের ভাষায় গাচ্ছে। এটা অনেকটা চলে যাচ্ছে এরকম যে এখন জেনারেশন যদি শোনে, সে কিন্তু মনে করবে এটা তাদের গান, তাদের ভাষাতেই ছিল, কিন্তু এটা যে আসলে উৎপত্তি বাংলাদেশের, এখানকার লোকসঙ্গীত এটি। এই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে তাদেরকে জানাতে পারি, নতুন প্রজন্মকে বা এখন যারা আছে তাদের কাছে, আপনার কাছে মনে হয়? আমাদের বিগত 16-17 বছরে তো বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রকে ধ্বংস করা হয়েছে। কালচার বাদ যায়নি সেখান থেকে সার্বিকভাবে। তো এই 16-17 বছরে তো একটা জেনারেশন বেড়েছে। তো যখন এই চর্চাটাই তো ছিল না যে কিভাবে আমাদের সংস্কৃতিকে আমরা পরিচয় করব নতুন জেনারেশনের কাছে, সেটা একটা চর্চা তো থাকতে হবে। সেই চর্চাটা, সেই ক্ষেত্রটাই তো নাই। সেখানে অডিও ইন্ডাস্ট্রি নাই, ফিল্ম ইন্ডাস্ট্রি নাই, আপনার লিটারেচার সেরকম নেই, তারপরে আপনি বাউল বলেন যে আমাদের যে হেরিটেজ আছে সেটা নেই। তো এইগুলো যদি আপনি কালচার না করেন, চর্চা না করেন, ইনস্টিটিউশন যদি না হয় সেটার, তাহলে আপনি কি করে পরিচয় করাবেন? এটার উপরে যত্নশীল হওয়ার দরকার ছিল সরকারের। বিগত সরকার তো সেটা করে নাই। ফলে আমরা একটা বিশাল গ্যাপের মধ্যে পড়ে গেছি। তো এই গ্যাপটা ফিল আপ করতে হবে সবাই মিলে, শুধু একার দায়িত্ব না। যারা সংস্কৃতি সচেতন, যারা রাষ্ট্র সচেতন, দেশ সচেতন, তাদের সকলকেই এগিয়ে আসতে হবে যার যার ক্ষেত্র থেকে। আমি মনে করি যদি আমাদের টোটাল একটা রোড ম্যাপ থাকে ডেভেলপমেন্টের, আমরা উই ক্যান অ্যাচিভ দ্যাট। সেখানে এই যে আমরা বেশ কিছু মানুষের ভেতরে যে গোঁড়ামি দেখি বা ধর্মান্ধতা যদি দেখি, আমরা বলি আসলে তারা একটু অন্য সংস্কৃতি, অন্যরকম দেশ চায়, সেখানে যে লড়াইটা সবসময় হয় যে সেখানে আসলে আমাদের কি করবার আছে, মানে আমরা কতটা নিজেদেরকে এর মধ্যে গুছিয়ে নিতে পারবো যে এই যে বারবারই তো বলা হয় যে যার ধর্ম, যে যার সংস্কৃতি পালন করবে, সেখানে আসলে বাধা দিবার কিছু ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার, এরকম এটাই বিষয়টা। কিন্তু সেখানে তারপরে বারবারই আমরা দেখি যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটি ধর্ম আমাদের এখানে, তাই সেই রকম কোনো কিছু যাতে সাংস্কৃতিক জায়গাতেও কাজ করে, এটার একটা চেষ্টা বারবারই আসে। এটা আসলে কিভাবে আমরা মোকাবেলা করব আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় যে রিলিজিয়ান প্র্যাকটিসটা এটা একেবারেই পার্সোনাল। একটা দেশের যেটা জাতীয় ধর্ম আমাদের ইসলাম, আমরা উই ফলো দ্যাট। আমরা কোরআন ফলো করে আমরা আমাদের জ্ঞান অর্জন করি, কথা বলি, মেনে চলি, কিন্তু আমরা সেটাকে যত্রতত্র ইমপ্লিমেন্ট করি না। কেন? দরকার পড়ে না। যদি দরকার পড়ে নিশ্চয়ই সেখানে একটা কেরায়েত বলবো, সেখানে একটা দোয়া পড়বো, সেখানে একটা মোনাজাত করব, সেটা করতেই পারি, সেটা যে কেউ করতে পারে। হ্যাঁ, কিন্তু সামাজিক মূল্যবোধে, সামাজিক জীবনযাপনে এসে একটা নর্মস অ্যান্ড সিস্টেম থাকতে হবে। একটা রাষ্ট্রের একটা সিস্টেম থাকে, ইউ ক্যানট গো আউট অফ দি সিস্টেম। আপনাকে একটা প্রোটোকল মানতে হবে, সিস্টেমেরও একটা প্রোটোকল আছে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট, মেনটেন দ্যাট। আমি কথায় কথায় আপনাকে ধর্মের দোহাই দিয়ে কিছু আর্ন করব, দ্যাট ক্যানট হ্যাপেন। সেটা ঠিকও না। বাট আমি রেসপেক্টফুল হতে পারি। আমার যেহেতু আমার ধর্ম ইসলাম, আমি আমার ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তো সেটা আমি মনে করি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান ভেরি সেন্সেবল, দে আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে এবার তরুণ প্রজন্মের ভেতরে অনেকটা এই বিষয়গুলো নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এক ধরনের মত পার্থক্য আসলে তৈরি হয়েছে, এবং সেটি দিনকে দিন একটু প্রকট আকার ধারণ করছে। আমরা যদি বলি যে সিনিয়র এবং সচেতন নাগরিক হিসেবে যারা বিশেষ করে এইসব জায়গায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বরাই তো সবচেয়ে বেশি আসলে যা বলেন সাধারণ মানুষ সেটা শোনেন এবং সেটা তারা মনে করেন, সেই জায়গায় আপনি দেখেন কিনা যে এই বিষয়গুলো নিয়ে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন অথবা কোনো সংগঠন খুব একটা সেরকম স্ট্রংলি মুভ করে, বা যখন কোনো ঘটনা হয় তখনই আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায়, আর অন্য সময়
খুব একটা এই ব্যক্তিত্ব অথবা সংগঠনকে নিজের সংস্কৃতিকে চর্চা করার জায়গাটি খুব একটা দেখা যায় না, কেন এটা হয়? একটা আপনার কাছেও আমার একটা প্রশ্ন, যে আপনি আমাকে এই প্রশ্ন করলেন, আজকে কেন করলেন বিগত 17-18 বছরে কেন করেন নাই কাউকে? দেশে তো ইন্টালেকচুয়ালের অভাব ছিল না, তারা তো টকশো করছে, সব সময় কথা বলছে, সব কিছুর জাজমেন্ট দিচ্ছে, কোয়েশ্চেন করছে, অ্যান্ড ওয়াই নট আস্ক দেম? অনেক বড় বড় শিক্ষাবিদ, ইন্টেলেকচুয়াল, সংস্কৃতিবিদ তারা ছিল, তাদেরকে কেন প্রশ্ন করেন নাই? তারা 17-18 বছরে আমাদের সুযোগ হয়নি, আমাদেরকে তখন এটাই বলছি যে বাধা ছিল। দিস ইজ ইয়োর ফ্রিডম। আমি আপনি এই জন্য বলবো যে আপনার ফ্রিডম এসেছে এখন, নতুন বাংলাদেশ মানে দেখার ফ্রিডম এসেছে এখন। আপনার কাছে মনে হচ্ছে যে আপনার এই জায়গাগুলোকে রিস্টোর করা হবে, রিবিল্ড করা হবে, তাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে, হেরিটেজকে তুলে ধরা হবে। কারণ আমাদের তো স্ট্রং হেরিটেজ, আমাদের কালচার অনেক স্ট্রং, হাজার বছরের সংস্কৃতি। আমাদের একটু আগে বললেন যে একটা বিদেশি গান, আমাদের দেশের গান বিদেশিরা করেছে বলে তারা করছে, ফলো করছে। ইউ নো ওয়াই? বিকজ তাদের প্রমোশন আছে, তারা এটার পেছনে ইনভেস্টমেন্ট করে। একটা জিনিস তারা মৌলিক জিনিস, আমাদের তৈরি করা জিনিস, সেটাকে নিয়ে তারা প্রমোট করে, তারা আর্ন করতেছে। অথচ আমাদের এটা অথেন্টিক একটা সংস্কৃতি। তো সেই মৌলিক সংস্কৃতি আমাদের যদি এই জিনিসগুলো আমরা প্রমোট না করি, তাহলে তো অন্যরা নিয়ে যাবেই। খুবই নিশ্চয়ই আমরা সেটা দেখতে চাই না, আমরা আমাদের যে সংস্কৃতি, আমরা সেটা চাই না। আমরা চাই আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিটা স্ট্রং হোক, সেখানে ইনভেস্টমেন্ট থাকুক, সরকারের তত্ত্বাবধান থাকুক, তারা পেট্রন করুক এটাকে, আমাদের দেশের বিজনেসম্যানরা পেট্রন করুক। তাহলে আমরা এটাকে ভালো করে প্রমোট করতে পারবো এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যথারীতি। এবং সেই আর্টিস্টটা মূল্যায়িত হবে, সেই আর্টিস্ট মূল্যায়িত হলে সে তার প্র্যাকটিসটাকে বাড়িয়ে দেবে, তখন সে আর্ন করতে পারবে, তার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আর্ন করার, সংস্কৃতিকে চর্চা করার। তখন আর মৌলিক জিনিসগুলো বাইরে কেউ স্ন্যাচ করতে পারবে না, আমরাই করতে পারবো, আমাদের ছেলেমেয়েরাই করবে, আমাদের প্রজন্মই করবে। সেই জায়গায় প্রাতিষ্ঠানিক যেই শিক্ষার যে বিষয়টি, যেমন আমরা স্কুল কলেজে পড়াশোনা করি নিজেকে শিক্ষিত উন্নত করবার জন্য, সাংস্কৃতিক চর্চার জায়গাটিতে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো শহর কেন্দ্রিকই শুধু দেখি, কিন্তু শহরের বাইরে উপশহর, জেলা শহরে আমরা সেভাবে দেখি না।